দ্বিতীয় দিনে লালরঙা সিটির পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত। আজকে আমরা বিশ্বভারতীর যে ক্যাম্পাস এবং ক্যাম্পাস এরিয়া সেইগুলো তোমাদের একটু বাইরে থেকে ঘুরে দেখাবো, কারণ আজকে বন্ধ। আমাদের যিনি চালক তিনি আমাদের ঘুরে দেখাবেন। আর আমাদের ব্লগের শেষে আজকে সেই সুবিরদার নাম্বার তোমাদের প্রত্যেককে দিয়ে দেবো, যারা তোমরা বীরভূমে আসবে বোলপুর শান্তিনিকেতনে, তারা অবশ্যই সুবিরদার সঙ্গে যোগাযোগ করে নেবে। তো আজকে আমরা প্রথমে ক্যাম্পাসটা বাইরে থেকে ঘুরে দেখব, তারপর আমরা চলে যাব সৃজনীর শিল্পগ্রামে, তারপর সোনাঝুরি, আর একদম শেষে না সোনাঝুরির আগেই আমরা যাব সুরুল রাজবাড়ি, আর আমাদের লাস্ট ডেস্টিনেশন আজকে সোনাঝুরি। তো চলো দেখতে থাকো, কেমন লাগে কমেন্ট বক্সে জানিও। আমরা আজকে প্রথম যে জায়গাটায় যাব সেটা আদতে একটা স্কুল, কিন্তু সেই স্কুলের বিশেষত্ব হচ্ছে ওই যে ওখানে যে বেদিটা দেখতে পাচ্ছ ওখানে ক্লাস হয়। মানে আমরা যেভাবে একটা ক্লাসরুমে বসে ক্লাস করেছি, এখানে কিন্তু প্রকৃতির মধ্যে বসেই ক্লাস হয়। এখানে হয়তো ক্লাস 1 কি 2 পর্যন্ত বাচ্চাদের পড়ানো হয়। তারা তাদের মনের আনন্দে পড়ে, প্রকৃতির মধ্যে বসে যখন ইচ্ছে খেলে। এক কথায় যাকে বলে মনের আনন্দে পড়াশোনা করাই এখানের প্রচলন। এবার আমরা এসে পৌঁছলাম তিন পাহাড়ের সামনে। সেই রবীন্দ্রনাথ ঠাকুরের সময় এখানে কিছু দূরে একটা পুষ্করিণী ছিল। সেই পুষ্করিণী খননের ফলে যে মাটিগুলো উঠে এসেছিল তা ঢিবি আকারে রাখা ছিল বিভিন্ন জায়গায়, এখানেও ছিল। তো বালক রবি যখন খেলতেন তখন খোয়াই থেকে নুড়ি পাথর এখানে নিয়ে আসতেন। তো এবার নিয়ে আসার ফলে তার সেই কল্পনা প্রবণতাকে আরও উৎসাহিত করার জন্য দেবেন্দ্রনাথ ঠাকুর এই জায়গাটার নামকরণ করেন তিন পাহাড়, এবং তিনটে থাকে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি। তো সেই সময় থেকেই নামকরণ হয়েছে তিন পাহাড়। আর মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর সেখানে বসে ধ্যানও করতেন। এখানে দেখতে পাচ্ছেন আপনারা তালোধ্বজ, অর্থাৎ এই তাল গাছকে কেন্দ্র করে একটি কুড়ে বাড়ি। এখানে থাকতেন বিখ্যাত বিজ্ঞানী তেজেন্দ্রনাথ সেন। তিনি কিন্তু এই গাছটিকে তখন কাটতে দেননি যখন বাড়িটি নির্মাণ হয়। এরপর আমরা আসছি উপাসনা গৃহে। উপাসনা গৃহের দ্বার উদ্ঘাটন হয় 1891-এ 21শে ডিসেম্বর। উপাসনা গৃহ তৈরির আগে শশীভূষণ মুখোপাধ্যায়ের বাড়িতে প্রতি শুক্রবার প্রার্থনা সভা বসত। বেলজিয়াম কাচে তৈরি এই প্রার্থনা গৃহে কেবলমাত্র সপ্তাহের একটি দিনই সকলের প্রবেশাধিকার থাকে, এবং ওই দিনই আশ্রমের সাপ্তাহিক উপাসনা করা হয়। এই যে মাঠটা দেখতে পাচ্ছেন এটাকে মেলার মাঠ বলা হয়, যদিও এখানে এখন মেলা হয় না, তবে আগে হতো। এটা হলো সেই ছাতিমতলা, অর্থাৎ শান্তিনিকেতন প্রতিষ্ঠার সূত্রপাত হয়েছিল এই ছাতিমতলাকে কেন্দ্র করে। দেবেন্দ্রনাথ ঠাকুর এখানেই তার প্রাণের আরাম, মনের আনন্দ, আত্মার শান্তি অনুভব করেছিলেন। পৌষ উৎসবের সূচনাও কিন্তু হয় এই ছাতিমতলা থেকেই। আর এই হচ্ছে নাট্যভবন। রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বারা লিখিত যে কোনো নাটকের মহড়া থেকে শুরু করে উপস্থাপনা সবই নাট্যভবনে হতো। আর এই যে ইগলুটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা শান্তিনিকেতন কলাভবনের ছাত্রছাত্রীরাই নির্মাণ করেছে। কি অপূর্ব সৃষ্টি! আমরা এখন আছি সৃজনী শিল্পগ্রামে। এখানে আপাতত একটু ব্রেকফাস্ট করতে এসেছি। হোমস্টে থেকে ব্রেকফাস্ট আমরা করিনি, কারণ ওই টোস্ট খেতে ইচ্ছে করছিল না। তো এখানে এসে একটু ঘুগনি টুগনি পাওয়া যাচ্ছে, এগুলোই খাচ্ছি। এটা খেয়ে তারপরে আমরা এখানে যাব, ঘুরে দেখবো। এটা হলো সৃজনীর পুতুল ঘর।
বিভিন্ন পুতুল রাখা। হাট কার্যত ভাঙা হাটের মতো। জানি না ওপাশে দোকানপাটগুলো কিছু বসবে কিনা, তবে দেখা যাক গিয়ে। এই পুতুলটা সৌন্দর্যের জন্য মানে লাগালে তো লোকজন দেখে ভয়ে পেয়ে যাবে, হঠাৎ করে অন্ধকারে ঢুকলে এরকম ঝুলন্ত অবস্থায়। পুতুল খেলার এই যে সুতোগুলো তারা টানতে থাকে এবং এই যে পুতুলের হাতের সঙ্গে সংযুক্ত, হ্যাঁ, পুতুলের হাত ওঠানো হয়, যেগুলো পাপেট শো হয়। খুবই উপযোগী। শাকর মধ্যে কিছু ফুলও ফুটে আছে। সাবধানে, ভীষণ সাবধানে। কোন জলে যাওয়া মানে আমার ভাগ্যটাও জলে। এখন আমরা হাঁটতে হাঁটতে সাঁকো পেরিয়ে এগিয়ে যাচ্ছি। সাঁকোটা কিন্তু অনবদ্য, খুব সাঁকোটা এবং খুব মজবুত, কারণ সিমেন্টের সাঁকো, নড়বড় করবে না। ভীষণ রোদ, তবে রোদটা খুব একটা গায়ে লাগছে না, আরামদায়ক লাগছে। আর ও যা বললো একদমই ভাঙা হাটের মধ্যে এসছে, তবে কিছু কিছু দোকান খোলা আছে, নয়তো আমাদের 60 টাকাই জলে যেত। মানে অ্যাডাল্ট পার্সনদের 30 টাকা করে এখানে টিকিট দিতে হয়। আর ক্যামেরা নিয়ে আপনারা আসতে পারেন, সেখানে ক্যামেরার জন্য আলাদা 50 টাকার টিকিট আপনাকে কাটতে হবে। ওপাশে আছে বেশ কিছু দোকান, কিছু কিছু আমরা সেখানেই এগোচ্ছি, কিছু খোলা আছে। আগেরবার তোমাদের মনে আছে কিনা আমি জানি না, এদিক দিয়ে সেই লেখা টি শার্ট গুলো দরদস্ত করতে কি এমন ভয়ঙ্কর করে ফেলেছে, সে আর সত্যি সত্যি দেয়নি আমাদের। সেই টি শার্টের খোঁজেই এসছি এবার। হ্যাঁ, দেখা যাক সেগুলো আজকে পাই কিনা। আজকে তো অনেক দোকানই দেখছি বন্ধ, খুব সম্ভবত ওদিকে পাবো। এদিকে সামনে বিভিন্ন রকম রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দেওয়া কাজ তো আছেই। এই আমরা মূল দোকানগুলোর সামনে চলে এসেছি। আর এই যে আমাদের বহু প্রতীক্ষিত ছবি এবং লেখা সংবলিত শার্ট, টি শার্ট। এখান থেকে আমরা প্রীতির জন্য নিলাম এই কোটেশন দেওয়া টি শার্টটা, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলে যায়। এখন আর খুলছি না, আমাদের দিয়ে দিয়েছেন যিনি বিক্রি করছেন। আমি নিয়েছি চিত্তযথা ভয়শূন্য উচ্চজেতাশীল, এটা লাল কম্বিনেশনে, এই যে নিচে আপনারা দেখতে পাচ্ছেন এই লাল কম্বিনেশনটা নিয়েছি, দুটোই লাল। আর দিদি একটা বোমকেশের ইয়ে দেখান। বোমকেশের বিভিন্ন কম্বিনেশনে আছে, আমি একটা নেভি ব্লু কম্বিনেশনে নিয়েছি। তো এটা প্রীতি দেখছে। হ্যাঁ, এই জিনিসগুলো ভালোই। এইগুলো কত? এই যে 1050। সিল্কের মধ্যে কি তার দাম আরো বেশি না কম? না কম। এই যে সিল্কের এইগুলো কত?
জমি ছুটতে ছুটতে নিজের জমি হয় হাল, নিজের জমি হয় হাল, গেল নয়া আর কত কাল কানালি রে দয়াল, আর কত কাল কানালি, গেল নয়া আমরা চলে এসেছি সুরুল রাজবাড়ির অভ্যন্তরে এবং ব্রিটিশ আমলে ঊনবিংশ শতকের মধ্যবর্তী সময় যে জমিদার বাড়িগুলো অত্যন্ত খ্যাতি লাভ করেছিল, সুরুল রাজবাড়ি তার মধ্যে অন্যতম। এবং বলা হয় সুরুল নামটা এসেছে সুরুল মানে যে ভালো শাসক, সেটা একটা বাংলা ইংরেজি সম্মিলিতভাবে সেটা সুরুল নামেই পরিচিত হয়েছে। তো এর আগে যখন এসেছিলাম তখন দুর্গাপুজোর সময় এখানে ঠাকুর দেখেছিলাম, দুর্গা প্রতিমা। এখন তো সেটা দেখানো যাবে না, তোমাদের আমরা গোটা রাজবাড়িটা একটু ঘুরিয়ে দেখাই। এইটা তখনও বন্ধ ছিল। এই যে ঠাকুর, মানে ঠাকুর কিন্তু এখানেই তৈরি হয়। এখন ছাঁচটা করা মানে খড় দিয়ে রাখা খড় আছে। দিয়ে রাখা যায়। এবং এখানে মনে হচ্ছে ঘোড়ায় মানে ঘোড়া ব্যবহার ঘোড়া করা এবং হয়। সিংহের ওই যে মিক্সড Mixed, আচ্ছা। সাদা সিংহ, দেবীর বাহন হিসেবে এটা বনেদি রাজবাড়িতে সেভাবেই থাকে। ভীষণ ওয়েল মেইনটেইনড, ভীষণ সুন্দর ঠাকুরদার। এবং এই যে 10 টাকা করে প্রণামী করেছে, প্রণামী বলুন বা ঢোকার টিকিটই বলুন, সেটা একদিক থেকে ভালো হয়েছে। একদম বিনা পয়সায় সবাইকে ঢুকতে দিলে সেটার কোনো মূল্য থাকে না। মানুষ মূল্য থেকে বড় কথা একটা মেইনটেনেন্স খরচ তো আছে না, একটা হ্যাঁ, সেটা মিনিমাম এত বড় মেইনটেনেন্স বাড়ি। খরচ। আমার মনে হয় অনেক শরিকই কলকাতায় থাকেন অধিকাংশ সময়, পুজোর সময় সকলে সমবেত হন, যেটা এখন বেশিরভাগ প্রত্যেক- রাজবাড়িতে। হ্যাঁ জমিদার বাড়িরই চিত্র। আমরা এখানে আপনাদের দেখাতে চেষ্টা করছি। এই যে বেদিটা দেখছেন, এর ওপরেই কিন্তু দুর্গা প্রতিমা থাকে। ওখান থেকে মূর্তি, বাঁদিক থেকে মূর্তি তৈরি করে এখানে মায়ের অধিষ্ঠান হয়। আমি একটা জিনিস দেখাই আমাদের, এই যে দেখো এই হুকগুলো রাখা রয়েছে উপর থেকে ঝোলানো। ঝাড় লণ্ঠন ঝোলানোর জন্য। ঝাড় লণ্ঠন নয়, ঝাড় লণ্ঠন তো একটা হয়, এখানে প্রচুর আছে। আমার তাহলে যেটা পাখা? মনে হচ্ছে পাখাও না, সম্ভবত এই ঝুলন্ত যে প্রদীপগুলো থাকে আচ্ছা, ওপর থেকে ঝুলিয়ে দেয়, হয়তো সেগুলোই এখানে এইগুলো এইভাবে টাঙানো হয়। প্রীতি তার মানে জাতিস্বর ছিল, না আগের জন্মে কোথায় কি ব্যবহার সব জানে কনফিডেন্টলি। না, আমার আসলে এই সেকেলে জিনিসপত্র নিয়ে একটুখানি এবং এই হাঁটাহাঁটি যে করতে টানা ভালো লাগে। এটা দেওয়া, অনেক ক্ষেত্রে হতো যে গোটা জায়গাটা জুড়ে টানা পাখা থাকতো। হ্যাঁ, টানা পাখিরই তো ব্যবহার ছিল। এইটা মনে হয় সেই কারণে। এই রৌদ্রোজ্জ্বল পরিবেশে কিন্তু সত্যি ভীষণ ভালো লাগছে এখানে এসে। একটা দারুণ ব্যাপার কি হচ্ছে জানো, সকালবেলা ঘুম থেকে উঠে শুনি আমাদের যে ট্রেনে যাওয়ার কথা ছিল সে ট্রেন ক্যান্সেল হয়ে গেছে। সে শুনে তো মাথায় আঘাত, আমি কি করে যাবো, এদিকে লিমিটেড টাকা এনেছি, আরো একটা দিন থাকাও সম্ভব না, আর ঘরও যে আমাদের জন্য ফাঁকা থাকবে তারও তো কোনো মানে নেই না। তো তারপরে লাকিলি যে আমাদের টিকিট কেটে দিয়েছিল নীলাদ্রি, সেই আবার আরেকটা ট্রেনের টিকিট কাটলো। কিন্তু আরো মজার ব্যাপার কি জানো, সেই ট্রেনটা এখন 5 ঘন্টা লেটে কাঞ্চনজঙ্ঘা চলছে। এক্সপ্রেস যাওয়ার কথা ছিল রামপুরহাট এক্সপ্রেসে, সেটা ক্যান্সেল হয়েছে। কি একটা লাইনের কাজ হচ্ছে আমাদের টোটো চালক বললেন। তো তারপরে কাঞ্চনজঙ্ঘা কাটা হলো, নীলাদ্রি বললো, বাট কাঞ্চনজঙ্ঘা 5 ঘন্টা লেট। আর কখন যে সেই ট্রেন আসবে, কখন বাড়ি পৌঁছবো তার কোনো ঠিক নেই। তবে ভাগ্য ভালো ট্রেনটা পেয়েছি। একদম।
আমরা চলে এসেছি আমাদের শেষ গন্তব্য সোনাঝুরির হাটে। খুব ভালো লাগে কারণ এখানে তো শুধু দেখার জিনিস নেই, কেনার জিনিসও আছে। তো আমরা পরপর তোমাদের দেখাবো কোন কোন দোকানে কি কি পাওয়া যাচ্ছে, আর অবশ্যই আমরা কিনব, দেখতে থাকো। এখানে যারা বিক্রি করছে তারা মহিলাদের দুর্বলতাগুলো বোঝে। আমি যাচ্ছি, আমাকে ইচ্ছে করে ভালো ভালো শাড়িগুলো দেখিয়ে বলছি দেখে যান, তো বলুন না গিয়ে পারি? গেলাম, প্রাইসগুলো ভীষণ রিজনেবল, কিন্তু আমার পকেটটা আরো বেশি রিজনেবল তাই এই মুহূর্তে কিনলাম। আমরা গত বছর কিনেছিলাম একটা শাড়ি এখান থেকে, শাড়িটা ভালো, সেটা কোনো পরা হয়নি কিন্তু ভালো কোয়ালিটি। শাড়ির দোকানটা হচ্ছে ওই যে ঢোকার মুখে একদম টোটো যেখানে ছেড়ে দেবে, ওই টোটো ওই পোর্শনটায় ছাড়বে, তারপরে সামনেই ওই যে, ফলে নিতে পারো। এখানেও একটা আছে শাড়ির দোকান, এখানেও আছে শাড়ির দোকান, রাশি রাশি আছে, প্রচুর আছে। শাড়ি, কুর্তা, কানের দুলের সেট, ওর এই বিভিন্ন রকম ডিজাইনের কালারের ব্যান্ড। হ্যাঁ এই ব্যান্ডগুলো অবশ্য খুব একটা ছেলেদের নেওয়ার মতো, এগুলো মেয়েদের ঘর সাজানোর জিনিস। প্রচুর কুর্তি, পাঞ্জাবি, শাড়ি, ব্লাউজ, পাঞ্জাবিগুলো কি ছেলেদের? না নেই। আমি একটা পাঞ্জাবি কিনেছি, এই যে ভেতরে এই লালের ওপর ডিজাইন, আর প্রীতি কুর্তি দেখে আসলে এখানে এলে জাস্ট পাগল হয়ে যেতে হয়, কোনটা ছেড়ে কোনটা কিনবো। এদিকে প্যাকেজ জোর সেভাবে থাকে না, তো একটা কিছু না নিলে সেটা একটা পাপ। সুতরাং এটা নিয়েছি। এটা কত বলছে? 380। 380। আর আর পিছনে ওইটা কত, নীলটা? বিভিন্ন মেয়েদের বিভিন্ন টপ এখানেও আছে। এটা আমরা সাইড ঘুরে বেড়াচ্ছি, আস্তে 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 সঙ্গীন হচ্ছে মুখের অবস্থা, একটু একটু গরম লাগছে। তো প্রীতি দুটো কুর্তি কিনেছে, যেটা একটা কিনবো ভেবেছিলাম, লোভে পড়ে দুটো দেখায় আর কি করব, মানে আমি আরো একটা অন্য কিছু কিনবো ভেবেছিলাম। এদিকে আমি এখনো একখানাই কিন্তু কিনেছি না, ওখানে দুটো টি শার্ট কিনেছি, ও আবার সেখানে একটা কিনেছে। তবে আমার আরেকটা ব্যালেন্স হয়ে গেছে, কুর্তা কেনার ইচ্ছে, ভালো পেলে কিনবো, নয়তো জোরজার করে কিনে লাভ নেই। চারপাশে কাঁথা স্টিচের কি সুন্দর সুন্দর জিনিস। কাঁথা স্টিচের, আমাদের পকেট এখন হালকা বলে এইগুলোতে আমরা এখন হাত এগুলো দিতে কিরম পারছি। দাম? জিনিস অনুযায়ী দামটা ঠিকই আছে একদম। আমাদের সোনাঝুরির কেনাকাটা হয়ে গেছে, একেবারে পকেট কাঁচিয়ে কেনা যাকে বলে সেটাই কিনেছি। আমি আরেকটা পাঞ্জাবিও কিনলাম, সেটা দেখাবো, স্ক্রিনে সেটা শো করবে, তোমরা দেখতে পাবে। আর এখন চলেছি স্টেশনের দিকে। এবারের সফর মোটামুটি এখানেই সম্পূর্ণ। স্টেশনে পৌঁছে বাইরে থেকে শুধু তোমাদের রেল মিউজিয়ামটা দেখাবো বাইরে, আর ভেতরে ঢুকবো না, কারণ ভেতরে ছবি তোলা অ্যালাউড নয়। বাইরে থেকে দেখাবো এবং তারপর আমাদের অনন্ত প্রতীক্ষা শুরু হবে। আমাদের ট্রেন এখনো 4 ঘন্টা লেটে চলছে, তো তখন প্রতীক্ষা করব। কিন্তু তোমাদের রেল মিউজিয়ামটা দেখিয়ে তোমাদের আর প্রতীক্ষা করাবো না, তোমাদের ছেড়ে দেবো। তারপর আমাদের বসার পর্বটা শুরু হবে। তো বীরভূম ঘুরলাম, খুব ভালো লাগলো। সতীপীঠগুলো পরবর্তী সময় অবশ্যই আসবো। আর এবার কি বক্তব্য নেই, কিনে বাকরুদ্ধ হয়ে গেছে। তো সোনাঝুরিতে এলে থই পাওয়া যায় না এবং কিছু না কিনে ফেরাও যায় না। সুতরাং আমি সাজেস্ট করব যে হয় পকেটটা একটু ভারী করে আসবেন, আর যদি সেটা আসতে না চান তাহলে যে হোটেলে থাকবেন সে হোটেল থেকে যখন বেরোবেন একেবারে কম পয়সা, গোনাগুনতির পয়সা নিয়ে বেরোবেন। এর মাঝামাঝি কিছু করবেন না, তাহলে আর পার্সটাকে আস্ত রাখা যাবে না। যাই হোক, আবার স্টেশনে দেখা হচ্ছে। স্টেশনে নেমেছি,
তো যিনি আমাদের সারথি ছিলেন, আমাদের চালক সুবীর দা। এই হচ্ছে সুবীর দা, আমাদের গোটা বীরভূমের ট্যুরে উনি আমাদের ঘুরিয়ে দেখেছেন যাবতীয়। সুবীর দার নাম্বারটা নিচে আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, এবং স্ক্রিনেও সুবীর দার নাম্বার দেওয়া থাকবে। যারা যারা বীরভূমে আসবেন তারা সুবীর দাকে ফোন করতে পারেন। ফোন করলে সুবীর দা টোটোতে তো আপনারা যেতেই পারেন, তার পাশাপাশি যদি 4 চাকার গাড়িতেও ঘুরতে চান তাহলে সুবীর দা কিন্তু ব্যবস্থা করে দিতে পারে। সুতরাং অনেক ধন্যবাদ সুবীর দা, আবার আমরা আসবো। আর আমাদের যারা সাবস্ক্রাইবার তারাও যখন আসবে তাদেরকে একটু ভালো করে ঘুরিয়ে দেখাবো। অবশ্যই অনেক অনেক দেখানোর চেষ্টা করবো, আপনাদেরকে যতটুকু পারলাম দেখালাম। খুব ভালো ঘুরেছে। পরের বার এলে আবার চেষ্টা করবো ভালো করে দেখানো। তখন তো আপনার গাড়িতেই আসবো আমরা। ঠিক আছে, ঠিক আছে, অনেক ধন্যবাদ। ভ্লগ শেষ করার আগে তোমাদের দেখাচ্ছি গীতাঞ্জলি ওয়েল মিউজিয়াম। ভেতরে ক্যামেরা অ্যালাউড নয়, তাই বাইরে থেকেই দেখালাম। এই মিউজিয়ামের বিশেষত্ব হচ্ছে যে সেলুন কারে চড়ে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন থেকে শেষবারের মতো কলকাতায় গেছিল, এই গোটা সেলুন কারের কম্পার্টমেন্ট এখানে আছে। অবশ্যই দেখুন। আর শান্তিনিকেতনে আমাদের এই দ্বিতীয় পর্ব কেমন লাগলো অবশ্যই জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব।